ইরানের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প। সম্ভাব্য সমঝোতায় অগ্রগতির দাবি। যেকোনো আগ্রাসনের কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। গাজায় ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী অভিযান অব্যাহত। একদিনেই নিহত ৮। ধ্বংসস্তূপে পরিণত আল আকসা হাসপাতালের ওষুধের গুদাম। পশ্চিম তীরে কয়েকজন ফিলিস্তিনি আটক। অভিবাসী ঠেকাতে ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন। ইউরোপের কয়েকটি দেশের বিরুদ্ধে রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সমঝোতার অগ্রগতির দাবি করে তিনি বলেন, দ্রুত চুক্তি হলে হামলার প্রয়োজন হবে না। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলতি সপ্তাহে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার কথা জানালেও সেই অবস্থান থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করেছেন। ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাকে যেকোনো হামলা থেকে বিরত থাকতে বলেছে বলে দাবি ট্রাম্পের। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রস্তুত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন শক্তি প্রয়োগে আঘাত হানতে সক্ষম। তবে তেহরান ও অন্যান্য আঞ্চলিক সরকারগুলোর অনুরোধের পর তিনি ইরানে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন। দ্রুত একটি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ঘোষণার আগে যেকোনো মার্কিন এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দেয় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোন আলাপ করেন। ট্রাম্প যে চুক্তির কথা বলে হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই চুক্তির মধ্যে ইরানকে অবিলম্বে ও সম্পূর্ণরূপে হরমুজ প্রণালী খুলে দেয়া এবং তাদের পারমাণবিক হুমকি বন্ধ করার কথা বলা হয়েছে। ট্রাম্পের এই নতুন সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। তবে এই বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রকাশ্য কোনো বিবৃতি দেয়নি। এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ওয়াশিংটন ইরানের উপর নতুন ও তীব্র হামলা চালানোর পরিকল্পনা করছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিয়মকানুন উপেক্ষা করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও তেহরানের মতে অননুমোদিত পথে জাহাজ চালনার নির্দেশ দেওয়ার জন্যও যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হয়েছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। গাজায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন স্থানে বিমান ও ড্রোনের আঘাতে নিহত হয়েছেন অন্তত ৮ ফিলিস্তিনি। দেইর আল বালার আল আকসা শহীদ হাসপাতালের ওষুধের গুদামে আক্রমণ চালিয়েছে দখলদাররা। এই ওষুধের গুদামে ছিল ডায়ালাইসিস রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। এদিকে পশ্চিম তীরে নেতানিয়াহু বাহিনীর অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটকের খবর পাওয়া গেছে। রাতের আধারে আবারও কেঁপে উঠল গাজা। ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় গাজা সিটি, দের আল বালা এবং খান ইউনুস এলাকায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত অনেকে। সবচেয়ে বড় ক্ষতি হয় দের আল বালার আল আকসা শহীদ হাসপাতালের পাশে থাকা ওষুধ সংরক্ষণাগারে। কর্তৃপক্ষ বলছে, ডায়ালাইসিস রোগীসহ জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জামের বড় অংশ ধ্বংস হয়ে গেছে। হামলার আগে ওই এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতালের কাছেই হামাসের একটি অস্ত্রাগার বা গোপন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের ওষুধের গুদামে হামলাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, চিকিৎসা ব্যবস্থাকে অচল করে দেওয়ার লক্ষ্যে এমন কার্যক্রম। এদিকে গাজা সিটির সাবরা এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে প্রায় 2 সপ্তাহের উদ্ধার অভিযান শেষে আরও 112টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 40 শিশু, 38 নারী এবং 7 জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। উদ্ধারকারীরা জানান, ভারী যন্ত্রপাতির অভাবে আরও অন্তত 157টি মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় অনেক মরদেহ কংক্রিটের সঙ্গে মিশে গেছে বলেও জানিয়েছেন তারা। শুধু গাজা নয়, দখলকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। নাবলুসের উরিফ, আইনাবুস ও বুরকা এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া আসিরা আর শামালিয়া শহরে বহু বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বাড়িকে অস্থায়ী জিজ্ঞাসাবাদ কেন্দ্রে পরিণত করেছে সেনারা। যুদ্ধবিরতির আলোচনা চললেও ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে সামরিক অভিযান অব্যাহত থাকায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে উঠেছে।
মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লেবাননের প্রতি ইঞ্চি ভূমির ওপর জনগণের অধিকার আছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধান। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না বলেও আশ্বাস দেন তিনি। এর মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে অব্যাহত আছে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা। আলী তাহের রিজ এলাকায় অভিযানে কয়েকজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। লেবাননের দক্ষিণাঞ্চলের অব্যাহত ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। লেবাননের দক্ষিণাঞ্চলের জাউতার আল শারকিয়া শহরে বড় সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো দক্ষিণাঞ্চল কেঁপে ওঠে। এর কয়েকদিন আগে ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী বিউফোর্ট দুর্গের কাছে শত শত টন বিস্ফোরক ব্যবহার করে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের দাবি করেছিল ইসরায়েল। একই সময়ে নাবাতিয়ে আল ফাউকা শহরে ড্রোন হামলা চালায় ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম ও তথাকথিত ইয়েলো জোন এলাকায় টানা বিস্ফোরণ ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নেতানিয়াহু প্রশাসনের দাবি, আলী তাহের রিজ এলাকায় অভিযানে কয়েকজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। লেবাননের সেনাপ্রধান জেনারেল রোডলফ হাইকাল বলেছেন, দেশের প্রতিটি ইঞ্চি ভূমি লেবাননের অধিকার, কোনো অংশে ইসরায়েলের দখল মেনে নেওয়া হবে না। তিনি আরও জানান, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং বাস্তুচ্যুত নিজ বাড়িতে ফিরিয়ে আনতে সেনাবাহিনী কাজ চালিয়ে যাবে। অন্যদিকে লেবাননে অব্যাহত ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী কার্যালয় বলছে, এসব হামলায় বেসামরিক অবকাঠামো, সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থানীয় জনগোষ্ঠীর স্মৃতিচিহ্ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল জানিয়েছে, জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন এবং লেবাননে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা দেশটির সেনাবাহিনীর সঙ্গে কাজ চালিয়ে যাবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই জ্বালানি রফতানি নিশ্চিত করতে নতুন চুক্তি করেছে ইরাক ও তুরস্ক। 1 বছরের এই চুক্তির আওতায় তুরস্কের জেইহান বন্দর হয়ে প্রতিদিন অন্তত 7.5 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করবে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী আলী আল জাইদি জানান, এই চুক্তি বাস্তবায়নের পাশাপাশি তেল, বিদ্যুৎ, পানি সম্পদ সহ বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য একটি বিস্তৃত কাঠামোগত চুক্তি চূড়ান্ত করার কাজও এগিয়ে নেওয়া হবে। তুরস্ক জানায়, আঞ্চলিক ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে জেইহান পাইপলাইনের কৌশলগত গুরুত্ব এখন আরও বেড়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে বিকল্প রফতানি পথ নিশ্চিত করতেই এই নতুন চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাগদাদ। স্পেনে অবৈধ অভিবাসন ঠেকাতে পানির উপর ভাসমান প্রতিবন্ধক, নোঙর করা বয়া এবং নৌটহলের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। তদন্তে উঠে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পেন উন্মুক্ত বলে গুজব ছড়ানো হয়েছিল। এমন গুজবের কারণেই 60,000-এর বেশি মানুষ স্পেনে প্রবেশের চেষ্টা করে। যদিও বেশিরভাগ মানুষ মরক্কোতে ফিরে গেছেন, কিন্তু এই যাত্রায় প্রাণ হারিয়েছেন 67 জন। স্পেনের ছিটমহল সেউতার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে 500 মিটার দীর্ঘ ভাসমান নিরাপত্তা প্রতিবন্ধক বসানোর কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তারাহাল ব্রেকওয়াটারে স্থাপন করা হচ্ছে বিশেষ এই নিরাপত্তা বন্ধনী, যাতে ভবিষ্যতে সমুদ্রপথে অবৈধভাবে সীমান্ত পার হওয়া ঠেকানো যায়। গত বৃহস্পতিবার নজিরবিহীন অভিবাসী ঢলে স্থল ও সমুদ্রপথে 60,000-এর বেশি মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করেন। কঠোর পদক্ষেপের মুখে বেশিরভাগ মানুষ মরক্কোতে ফিরে গেছেন, কিন্তু এই যাত্রায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। তদন্তে উঠে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে স্পেন উন্মুক্ত। এমন প্রোপাগান্ডার পর উন্নত জীবনের আশায় ইউরোপে পৌঁছাতে সমুদ্রে নামেন হাজারো অভিবাসী, কিন্তু সেউতায় পৌঁছানোর আগেই অনেকে প্রাণ হারান উত্তাল সাগরে। আর যারা জীবিত পৌঁছাতে পেরেছেন, তাদের বেশিরভাগকেই সেনা ও পুলিশ মরক্কো সীমান্তে ফিরিয়ে দিয়েছে। ঘটনার পর ইউরোপ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিযোগ করেছেন, সংকট মোকাবিলায় সংহতি দেখানোর বদলে ইউরোপের কিছু দেশ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পেনের অভিবাসন নীতির সমালোচনা করে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরেছেন। ঈশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউরোপ জুড়ে বাড়ছে দাবানলের ভয়াবহতা। গ্রিস ও ফ্রান্সে পড়ছে একের পর এক বনাঞ্চল। চীনের গানসু প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 25। ভারতে আরও অবনতি। যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও 5 জন। স্থানীয় সময় শনিবার বিকেলে
আইডা অঙ্গরাজ্যের টুইন ফলসে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হঠাৎ রেস্তোরাঁয় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে রেস্তোরাঁর ভেতর ও বাইরে আতঙ্কে মানুষ ছোটাছুটি শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নেয়ার পর ঘটনাস্থল ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলায় একজনই জড়িত ছিল। ঘটনার কারণ ও হামলাকারীর পরিচয় জানতে তদন্ত চলছে। রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁর বাইরে বিস্ফোরণে অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 21 জন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার মস্কোর কেন্দ্রীয় কুদ্রিনস্কায়া স্কোয়ারে অবস্থিত একটি ইতালীয় রেস্তোরাঁর বাইরে হাতে তৈরি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। জাতীয় সন্ত্রাস বিরোধী কমিটির দাবি, বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। এ সময় বিস্ফোরণে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক অতিথি নিহত হন। ঘটনার সময় রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় অনেককে ঘটনাস্থল থেকে বের করে আনা হয়। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় আশেপাশের সড়ক। নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিস্ফোরণের কারণ এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ওয়াশিংটন চাইলে কিয়েভের খনিজ সম্পদ থেকে যা ইচ্ছা তাই নিতে পারবেন। এর মধ্যেই ইউক্রেনকে সামরিক সহায়তা সমন্বয়ের জন্য গঠিত ন্যাটোর জার্মানি ভিত্তিক মিশনের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একই সময়ে রুশ ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভে পুড়ে গেছে দেশটির অন্যতম বৃহৎ প্রকাশনা প্রতিষ্ঠানের একটি গোদাম। ধোঁয়ায় ঠেকে গেছে পুরো গুদাম, একের পর এক পুড়ছে বই। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভে রুশ ড্রোন হামলায় ধ্বংস হয়ে গেছে দেশটির অন্যতম বৃহৎ প্রকাশনা প্রতিষ্ঠান রানোকের লজিস্টিক্স কেন্দ্র। কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ড্রোনের আঘাতে গুদামটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, এই কেন্দ্র থেকে ইউক্রেন জুড়ে বিভিন্ন স্কুলে পাঠ্য বই পাঠানো হতো। একই সময়ে রাশিয়ার উফা শহরের একটি তেল শোধনাগার এবং আরও কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলার দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, তারা জাপোরিজ্জিয়া অঞ্চলের আরও একটি গ্রাম দখলে নিয়েছে। হামলা পাল্টা হামলার মধ্যেও থেমে নেই কূটনৈতিক তৎপরতা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর চেষ্টা করবে ওয়াশিংটন। এর মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্বে থাকা ন্যাটোর জার্মান ভিত্তিক কমান্ডের নেতৃত্ব থেকে ধীরে ধীরে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের সঙ্গে হওয়া খনিজ সম্পদ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র দেশটির বিরল খনিজ সম্পদ ব্যবহারের বিস্তৃত অধিকার পেয়েছে। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে শত শত বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিলেও তার বিনিময়ে কোনো প্রতিদান নিশ্চিত করেননি। বর্তমান প্রশাসন ইউরোপীয় দেশগুলোর উপর প্রতিরক্ষা ব্যয়ের বড় অংশের দায়িত্ব চাপিয়েছে। একই সঙ্গে ইউক্রেনের খনিজ সম্পদে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার নিশ্চিত করে ওয়াশিংটনের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত করেছে বলে দাবি করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরের হুয়াংইয়ান দ্বীপের আশেপাশের জলসীমায় মহড়া চালিয়েছে চীনের কোস্টগার্ড। এই আইন প্রয়োগ ও অধিকার সুরক্ষা মহড়ায় বিদেশি জাহাজের অনুপ্রবেশ ঠেকানো, তল্লাশি ও নিয়ন্ত্রণ নেওয়া, জোরপূর্বক সরিয়ে দেয়া এবং টো করে নিয়ে যাওয়ার মতো বিভিন্ন পরিস্থিতির অনুশীলন করা হয়। এতে একাধিক কোস্টগার্ড জাহাজ অংশ নেয়। চীনের কোস্টগার্ড জানায়, এই মহড়ার লক্ষ্য ছিল জটিল সামুদ্রিক পরিবেশে দ্রুত সাড়া দেয়া ও সমন্বিত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো। মহড়ায় জলকামান ব্যবহার সহ বিভিন্ন প্রতিরোধ কৌশলও প্রদর্শন করা হয়। বেজিং জানায়, হুয়াংইয়ান দ্বীপে নিয়মিত টহল ও আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে দ্বীপটির মালিকানা নিয়ে ফিলিপিন্সের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের কারণে এ ধরনের মহড়া দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউরোপ জুড়ে বাড়ছে দাবানলের ভয়াবহতা। সবচেয়ে নাজুক পরিস্থিতি গ্রিসে। দেশটিতে আগুনের বিস্তার ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৩ শতাধিক দমকল কর্মী। নিয়ন্ত্রণে আসার পর ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলে আবারও আগুন ছড়িয়ে পড়েছে। স্পেনেও হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
ইউরোপ জুড়ে তাপপ্রবাহের মধ্যেই আরো ভয়াবহ হয়ে উঠেছে দাবানল। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক কৃষি জমি, বাড়িঘর ও বনাঞ্চল। সবচেয়ে সংকটাপন্ন পরিস্থিতিতে আছে গ্রিস। প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়েছে দেশটির করেন্থ উপসাগর তীরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র পোর্তো জেরমেনোয়, যা নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৩ শতাধিক দমকল কর্মী। এরই মধ্যে একাধিক জনপদ থেকে বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। সমুদ্র তীরে আটকে পড়াদের উদ্ধার করেছে কোস্টগার্ড। ফ্রান্সেও পরিস্থিতি উদ্বেগজনক। দক্ষিণ পূর্বাঞ্চলের ভার অঞ্চলে ৩ দিন আগে নিয়ন্ত্রণে আসা আগুন আবারও ছড়িয়ে পড়ায় প্রায় ২৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়। এরই মধ্যে প্রায় ৪২,০০০ হেক্টর জমি পুড়ে গেছে। ধ্বংস হয়েছে ২ শতাধিক বাড়ি। নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে ২ লাখের বেশি মানুষকে। যদিও ফরাসি সরকার বলছে বড় দাবানলগুলো এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে আবহাওয়া বদলালে আবারও ঝুঁকি বাড়তে পারে। গ্রিস ও ফ্রান্সের পাশাপাশি স্পেনেও দাবানলের সঙ্গে লড়াই চলছে। জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের ২ দিন পরও দেশটির বিভিন্ন অঞ্চলে নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। উত্তরাঞ্চলের লেওন প্রদেশে নতুন দাবানল দেখা দিলেও জামোরা ও কাস্তেওনে পরিস্থিতির উন্নতি হওয়ায় সরিয়ে নেওয়া বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছেন। ইউরোপের পাশাপাশি দাবানলের ভয়াবহতা বাড়ছে যুক্তরাষ্ট্রেও। ওয়াশিংটন অঙ্গরাজ্যে ২.৫ লাখ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে হাজারো মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। একই সঙ্গে স্পোকেন অঞ্চলে দেখা দিয়েছে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট। শহরটির ৩,০০০ একরের বেশি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে প্রায় ৪,৫০০ স্থাপনা। পরিস্থিতি মোকাবিলায় অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা জারির পাশাপাশি আগুন জ্বালানোর ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আলোর ঝলকানিতে রঙিন টোকিওর আকাশ, বর্ণিল আতশবাজি আর দর্শকের উচ্ছ্বাসে মুখর আরাকাওয়া নদীর 2 তীর। গ্রীষ্মকালীন উৎসবে মাতোয়ারা হাজারো মানুষ। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। আলবেনিয়ার উপকূলে ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প ঘিরে বিক্ষোভ করেছেন দেশটির বাসিন্দারা। এদিকে আর্জেন্টিনায় বিদেশিদের কাছে কৃষি জমি বিক্রির বিধি নিষেধ শিথিলের প্রস্তাব ঘিরে তীব্র বিক্ষোভ হয়েছে। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সহিংসতার মধ্যেও নির্বাচন ঘিরে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। স্থানীয় সময় শনিবার আলবেনিয়ার রাজধানী তিরানায় বিক্ষোভ করেন দেশটির হাজারো বাসিন্দা। ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট 450 কোটি ইউরোর বিলাসবহুল হোটেল প্রকল্প ঘিরে টানা এ বিক্ষোভ চলছে। পরিবেশবিদদের অভিযোগ, নার্তা ও পোরদের উপকূলে নির্মাণ কাজ শুরুর আগেই বন উজাড়, রাস্তা ও সেতু নির্মাণে কচ্ছপের ডিম পাড়ার স্থান, ফ্লেমিঙ্গোর আবাস এবং জলাভূমির স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও প্রধানমন্ত্রী এদি রামা বলছেন প্রকল্পটি আলবেনিয়ায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াবে। তার দাবি, এটি দেশটিকে মন্টেনেগ্রো, গ্রিস ও ক্রোয়েশিয়ার মতো পর্যটন গন্তব্যের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে নেবে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসেও বিক্ষোভের ঢেউ। শনিবার দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রস্তাবিত ভূমি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বাসিন্দারা। প্রস্তাবিত নতুন আইন বিদেশিদের জন্য কৃষি জমি কেনার বর্তমান সীমাবদ্ধতা তুলে দিতে পারে এমন আশঙ্কায় রাস্তায় নামেন আদিবাসী সংগঠন, পরিবেশবাদী ও বামপন্থী কর্মীরা। তাদের দাবি, এতে কৌশলগত প্রাকৃতিক সম্পদ বিদেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যাবে। তবে মিলেই সরকার বলছে নতুন আইন বিনিয়োগকারীদের আইনি নিরাপত্তা দেবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে। আলাস্কা থেকে শুরু করে তিয়েরা দেল ফুয়েগো পর্যন্ত 1 কোটির বেশি আদিবাসী মানুষ স্পেন, পর্তুগাল ও ইংল্যান্ডের ঔপনিবেশিক শাসকদের হাতে গণহত্যার শিকার হয়েছেন। এই শক্তিগুলো নিজেদের মধ্যে এই ভূখণ্ড ভাগ করে নিয়েছিল। আমরা বিশ্বাস করি এই ভূমি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। মুজাফরবাদের বিভিন্ন সড়কে ব্যারিকেড ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, বিক্ষোভ দমনে গুলিতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। অনেক ভোটার নিরাপত্তাহীনতার কারণে ভোট বর্জনের ঘোষণাও দিয়েছেন। কাকুলি আখতার, সময় সংবাদ। আলোচনা ব্যর্থ হওয়ায় ধর্মঘটে গেছেন কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা ওয়েস্ট জেটের প্রায় 4,500 কেবিন ক্রু। স্থানীয় সময় রোববার থেকে এই ধর্মঘট শুরু হয়। ইউনিয়নের দাবি, কেবিন ক্রুরা ডিউটির জন্য রিপোর্ট করার সময় থেকে ছুটি শেষ করে বের হওয়া পর্যন্ত
পুরো সময়ের পারিশ্রমিক পাবেন। বর্তমানে বিমান আকাশে চলাচলের সময়ের জন্যই মূলত তাদের বেতন দেওয়া হয়। ধর্মঘটের কারণে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ভোগান্তির আশঙ্কা প্রকাশ করেছেন, আবার কেউ শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। এর আগে সম্ভাব্য অচলাবস্থা এড়াতে শতাধিক ফ্লাইট বাতিল করে ওয়েস্টজেট। পেরুর ঐতিহাসিক নাজকা লাইসের উপর দিয়ে উঠতে গিয়ে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 13 আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, মারিয়া রাইখে বিমানবন্দর থেকে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নাজকা লাইন্স প্রদর্শনের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরই পুয়েবলো ভিয়েখো এলাকায় সেটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ইতালির কয়েকজন পর্যটকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী প্রবল বাতাসের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর মাত্র একদিন আগেই নাজকা লাইন্সের ওপর পর্যটকবাহী বিমান চলাচল আবার শুরু হয়েছিল। পেরুর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে বিস্তৃত হাজার বছরের পুরনো নাজকা লাইন্স বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বিশাল আকৃতির এসব ভূচিত্র কাছ থেকে দেখা সম্ভব না হওয়ায় প্রতি বছর হাজারো পর্যটক ছোট বিমানে করে আকাশ থেকে এই ঐতিহাসিক নিদর্শন উপভোগ করতে সেখানে ভিড় করেন। কানাডার অন্টারিওর স্কারব্রো সাউথ ওয়েস্ট প্রাদেশিক উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এবার এই নির্বাচনে বিশেষ আলোচনায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী, অন্টারিও লিবারেল পার্টির আহসানুল হাফিজ এবং প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির ডক্টর নুরুল্লাহ তরুণ। টরন্টো থেকে রাশেদ লিমনের রিপোর্ট। কানাডার ওন্টারিওর স্কারব্রো সাউথ ওয়েস্ট আসনের উপনির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। সাবেক এনডিপির এমপিপি ডলি বেগম পদত্যাগ করে ফেডারেল রাজনীতিতে যোগ দেয় আসনটি শূন্য হয়। এরপরেই প্রতিনিধি নির্বাচনে শুরু হয় রাজনৈতিক লড়াই। নির্বাচনে বিশেষ নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী। অন্টারিও লিবারেল পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী ও কমিউনিটি সংগঠক আহসানুল হাফিজ। প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গণপরিবহনের উন্নয়ন ও নতুন অভিবাসীদের জন্য আরো সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি তার। বাংলাদেশি আছে, ফিলিপিনো আছে, আপনার আফ্রিকান কমিউনিটি আছে, পাকিস্তানি কমিউনিটি আছে, নেপালিস কমিউনিটি আছে। যেহেতু ইমিগ্রান্টসদের ভিতরে একটা আপনার লিবারেলের জনপ্রিয়তা অত্যাধিক রকমের বেশি আর কি আপনার লিবারেল পার্টি। আমি যেহেতু লিবারেল পার্টির ক্যান্ডিডেট, সো আই থিংক দ্য রিসেপশন ইজ ভেরি গুড। প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রার্থী ডাক্তার নুরুল্লাহ তরুণ একজন পারিবারিক চিকিৎসক। নিজের প্রচারণায় স্বাস্থ্যসেবার উন্নয়ন, জননিরাপত্তা জোরদার, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থানীয় কাঠামোর উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন তিনি। আমি কানেক্টেড ইন মাই ক্লিনিক এন্ড ইন মাই কমিউনিটি, সো আমি মনে করি যে আই হ্যাভ দ্য বেটার চান্স টু এখানে উইন করা বিকজ অফ মাই কানেকশন, বিকজ অফ মাই রুট। আসন্ন এই উপনির্বাচনে মূল লড়াইটা যে দুই বাংলাদেশের মধ্যে হবে সেটি হলফ করে বলা যাচ্ছে। তবে এই দুইয়ের দ্বৈরথের ফাঁক দিয়ে তৃতীয় কোনো প্রার্থী সামনে যে এগিয়ে আসবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না। এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন দুই প্রার্থী। তাদের দাবি, দলীয় সমর্থন ও সাধারণ ভোটারদের আস্থা নিয়েই তারা বিজয়ের ব্যাপারে আশাবাদী। ইট উড হ্যাভ বিন নাইস যে বাঙালি সাপোর্ট যদি পুরাটাই আমার সাথে থাকতো, বাট রিয়ালিটিতে ওটা পসিবল হচ্ছে না। তো উই হ্যাভ ডিফারেন্ট স্ট্র্যাটেজি দ্যাট উই ক্যান নট শেয়ার। আমি মনে করি একটা সময় এসে বাঙালিরা আসলে এক্সপিরিয়েন্স লোকাল যারা তাদেরকে ভোট দিয়ে তাদের ভয়েসটাকেই পাঠাবে। এরই মধ্যে প্রার্থিতা চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। এই আসনে লিবারেল ও প্রোগ্রেসিভ কনজারভেটিভ প্রার্থীর পাশাপাশি নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রার্থী ফাতেমা শাবানও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রচারণায় মাঠে নেমেছেন। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। অপহরণের কয়েকদিনের মধ্যে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে 13 বছরের এক বাংলাদেশি কিশোরীকে। জানা গেছে, আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্যরা তাকে ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে অবৈধভাবে ভারতে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানায়, ঢাকায় তাকে মাসির বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে একটি গাড়িতে তোলা হয়। পথে তাকে পানি পান করানো হলে সে অচেতন হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর নিজেকে নদীর ধারে দেখতে পায়। এরপর নদী পার করে তাকে ভারতের সীমান্তবর্তী একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিএসএফ এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। বর্তমানে বিএসএফ এর হেফাজতে আছে ওই কিশোরী। তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের আধুনিক শহর শেনজেন
সেখানে গেলে মনে হতে পারে আপনি হয়তো ভবিষ্যতের কোনো এক আধুনিক পৃথিবীতে পা রেখেছেন। গত জুলাই মাসেই শুধু লুহু বন্দর দিয়ে শহরটিতে প্রবেশ করেছেন 50,000-এর বেশি বিদেশি পর্যটক। প্রথাগত দর্শনীয় স্থানের বদলে ভ্রমণ পিপাসুদের প্রধান আকর্ষণ শহরটির প্রযুক্তিভিত্তিক কেন্দ্রগুলো। পরিবার নিয়ে ঘুরে দেখার পাশাপাশি চীনের সাম্প্রতিক উদ্ভাবনগুলো কাছ থেকে পরখ করে দেখেন দর্শনার্থীরা। বিজ্ঞান আর রোবট নিয়ে যাদের কৌতূহল সীমাহীন, তাদের কাছে যেন স্বপ্নের এক ঠিকানা শেনজেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম। কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক্সের ভবিষ্যৎ রূপ কাছ থেকে দেখতে প্রতিদিন এখানে পরিবার নিয়ে ছুটে যান দেশ বিদেশের অসংখ্য মানুষ। মিউজিয়াম কর্তৃপক্ষের মতে ব্যস্ত সময়গুলোতে মোট দর্শনার্থীদের প্রায় 20% থাকেন বিদেশি পর্যটক। ভবিষ্যৎ প্রযুক্তিকে চোখের সামনে দেখতে পেয়ে রোমাঞ্চিত দূর দূরান্ত থেকে যাওয়া এই দর্শনার্থীরা। কেবল জুলাই মাসেই শহরের লৌহ বন্দর দিয়ে চীনে প্রবেশ করেছেন 50,000-এর বেশি বিদেশি দর্শনার্থী। আমার মনে হয় এআই সত্যিই দারুণ একটা বিষয়। এর গুরুত্ব এখন দিন দিন কেবল বেড়েই চলেছে। আমরা স্রেফ নিজের চোখে এটা দেখতে চেয়েছিলাম। একই চিত্র দেখা যায় লংগাং ডিস্ট্রিক্টের রোবট 6S স্টোরে। এটি কেবল বিক্রয় কেন্দ্রই নয়, হয়ে উঠেছে প্রযুক্তি প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার জায়গা। এখানে পর্যটকরা পরখ করেন এআই গ্লাস, আবার কেউ হাত মেলান রোবট কুকুরের সাথে, যাদের কেনাকাটার তালিকায় থাকছে ডেস্কটপ রোবট, স্মার্ট গ্যাজেট কিংবা এক্সোস্কেলিটন ডিভাইসের মতো সব আধুনিক প্রযুক্তি। প্রযুক্তির এই জোয়ারে যুক্ত হয়েছে স্টাডি ট্যুরও। শহরের কারখানা, চিকিৎসা খাত এবং আইটি কোম্পানিগুলোর প্রধান কার্যালয়গুলোতে ভিড় জমাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকরা। ব্যবসায়িক সফরের বাইরে গিয়ে এখন পারিবারিক ভ্রমণ, শিক্ষা সফর আর শিল্প কারখানা পরিদর্শনের নতুন এক ধারা তৈরি হয়েছে। আগে আমরা মূলত বড় বড় কর্পোরেট দল সামলাতাম, কিন্তু এখন পরিবার নিয়ে ঘোরাঘুরি, স্টাডি ট্যুর আর ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অনেক বেড়েছে। সব মিলিয়ে আমাদের বিদেশি পর্যটন ব্যবসা আগের বছরের চেয়ে প্রায় 30% বেড়েছে। সব মিলিয়ে চিরাচরিত ঐতিহাসিক স্থান ছেড়ে হাইটেক পর্যটনের দিকে বিদেশি পর্যটকদের এই ঝোঁক চীনা প্রযুক্তি শিল্পের বৈশ্বিক জনপ্রিয়তাকেই নতুন করে প্রমাণ করছে। ফারদিন মাঝার, সময় সংবাদ। রাতের কালো আকাশ যেন মুহূর্তেই রঙিন ক্যানভাসে পরিণত হলো। লাল, নীল, সোনালী আর রূপালী আলোর ঝলকানিতে আলোকিত হয়ে উঠল টোকিওর আকাশ। একের পর এক আতশবাজি আর দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে আরাকাওয়া নদীর দুই তীর। জাপানের অন্যতম বৃহৎ গ্রীষ্মকালীন আয়োজন ইতাবাসি আতশবাজি উৎসব 2026 দেখতে এবারও ভিড় করেন হাজারো মানুষ। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। টোকিওর উত্তরাঞ্চলে আরাকাওয়া নদীর তীরে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো জাপানের অন্যতম বৃহৎ গ্রীষ্মকালীন উৎসব ইতাবাসি আতশবাজি উৎসব। 1950-এর দশকে শুরু হওয়া এই আয়োজন কয়েক দশক ধরে টোকিওর গ্রীষ্মকালীন সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রতি বছর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশি বিদেশি লাখো দর্শনার্থী এই বর্ণিল উৎসব উপভোগ করতে ভিড় জমান নদীর দুই তীরে। আতশবাজিগুলো সত্যিই দারুণ সুন্দর। গত বছরও এই উৎসবে এসেছিলাম, এই বছরও এসে খুব ভালো লাগছে। সবাইকে বলবো সুযোগ হলে অন্তত একবার ইউকাটা পরে এই উৎসবের পরিবেশ উপভোগ করুন। সবাইকে খুব সুন্দর লাগছে। তৃতীয় বর্ষে থাকাকালেও এই উৎসবে এসেছিলাম এবং তখনও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ হয়েছিল। এবার বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বছরে আবারও সেই অভিজ্ঞতা হলো। এত সুন্দর পরিবেশে আবারও অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। বিকেল থেকেই উৎসব স্থলে ঝড়ো হতে থাকেন হাজারো দর্শনার্থী। পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেকেই অপেক্ষা করেন রাতের আকাশের রঙিন আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনী উপভোগের জন্য। জাপানের ঐতিহ্যবাহী পোশাক জুকাতা পরে উৎসবে অংশ নেন অসংখ্য নারী, পুরুষ ও শিশু। আকাশে প্রজ্বলিত করা হয় প্রায় 15,000 আতশবাজি। আধুনিক প্রযুক্তি আর মনোমুগ্ধকর নকশায় সাজানো আলোর এই প্রদর্শনী মুহূর্তে মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। এবারের আতশবাজির আয়োজন আমাকে সত্যি মুগ্ধ করেছে। গত বছরের তুলনায় এবছর আরো সুন্দর মনে হয়েছে। গরম উপেক্ষা করে বন্ধুদের সঙ্গে এই উৎসবে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। এমন আয়োজন গ্রীষ্মকালকে আরো আনন্দময় করে তোলে। এবারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ইতাবাসি ও তোদা শহরের যৌথ উদ্যোগে তৈরি প্রায় 700 মিটার দীর্ঘ বিখ্যাত নায়াগ্রা ফলস আতশবাজির প্রদর্শনী। নদীর উপর তৈরি আলোর বিশাল ঝর্ণা মুহূর্তে মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। জাপানের ইতাবাসি থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প। সম্ভাব্য সমঝোতায় অগ্রগতির দাবি। যে কোনো আগ্রাসনের কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। অভিবাসী ঠেকাতে ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন। ইউরোপের কয়েকটি দেশের বিরুদ্ধে রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টার অভিযোগ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। যশো, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।